পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম, মাঠে ফেরার অপেক্ষায় মোস্তাফিজ, জানালেন বিসিবির চিকিৎসক। শুরু হয়েছে বিসিএল এর পঞ্চম আসর। বগুড়ায় প্রথম দিনে মধ্যাঞ্চলের বিপক্ষে 129 রানে পিছিয়ে পূর্বাঞ্চল, সিলেটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের সংগ্রহ 3 উইকেটে 210 রান। কোচ নিয়োগ না হওয়ায় হতাশ জাতীয় দলের ফুটবলাররা, দল নির্বাচনে প্রাধান্য পাবে অভিজ্ঞতা ও ফিটনেস, জানালেন ম্যানেজার। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সুবিধা করতে পারেননি বাংলাদেশি আর্চাররা। কাল 2 বিভাগে লড়বেন বন্যা ও মনি। বড় বোন ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে 23তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন সেরেনা। পুরুষ এককের ফাইনালে কাল ফেদেরারের প্রতিপক্ষ নাদাল। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট প্রসঙ্গ। ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার প্রথমবারের মতো ব্যাটিং করলেন মুশফিকুর রহিম। অনুশীলনে তেমন কোনো ব্যথা অনুভব করেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। সেই সঙ্গে দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজও ফিট আছেন বলে জানান তিনি। এদিকে হায়দ্রাবাদের উইকেটে মোস্তাফিজের কার্যকারিতা বিবেচনায় নিয়ে তাকে ভারতের বিপক্ষে টেস্ট দলে রাখতে চান বিসিবি নির্বাচকরাও। বিসিবি একাডেমি মাঠে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প। এর মাঝেই মাঠের এক পাশে নেটে ব্যাটিংয়ে মগ্ন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে বয়ে আনা চোটের পুনর্বাসনের অংশ হিসেবে প্রথমবারের মতো ব্যাট হাতে দেখা গেল বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ককে। সাবলীলভাবেই পুরো সেশনটা কাটালেন সাদা পোশাকের দলপতি। যে অগ্রগতি আমরা দেখলাম, ওর আঙ্গুলের রেঞ্জ অনেকটাই বেটার আগে থেকে, ব্যথাও অনেক কমে এসছে এবং ও সাহস পাচ্ছে যে প্র্যাকটিসে শুরু করার জন্য। এটা একটা ভালো দিক। তো এইভাবে যদি ওর ইমপ্রুভমেন্ট চলতে থাকে, আমি আশা করছি আগামী 2-4 দিনের মধ্যেই হয়তো পুরোপুরি ব্যাটিং শুরু করতে পারবে। কিপিং করতে পারবে কিনা এটা এখনো বলার সময় আসেনি। বাংলাদেশ ঐতিহাসিক ভারত সফরের আগে দেশের ক্রিকেট পাড়ায় এখন নিত্যদিনের আলোচনার নাম ইনজুরি। ক্যাপ্টেন মুশফিক, মুমিনুল, ইমরুলদের দৃশ্যমান ইনজুরির পাশাপাশি কথা উঠছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মাঠে নামা মোস্তাফিজকে নিয়েও। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বিশ্রামে রাখা হলেও হায়দ্রাবাদে বল হাতে নামতে কাটার মাস্টারের কোনো সমস্যা হবে না বলে মনে করেন বিসিবি চিকিৎসক। যেই সমস্যার জন্য ওকে অপারেশনে যেতে হয়েছে, সেই সমস্যাটা কিন্তু ওকে এই মুহূর্তে অতটা ভোগাচ্ছে না। আর আমাদের যে আপডেটেড ইনজুরি লিস্ট, সেখানেও কিন্তু মুস্তাফিজের নাম নেই। তো আমরা এই মুহূর্তে ধরে নিতে পারি যে ও খেলার জন্য যথেষ্ট পরিমাণে ফিট আছে। হায়দ্রাবাদে মুস্তাফিজকে খেলাতে চান নির্বাচকরাও। কাটার মাস্টারের বোলিং সেখানকার উইকেটে বেশি কার্যকর হবে বলে মত তাদের। আমি আশা করছি যে মুস্তাফিজকে টেস্ট ম্যাচে পাবো। লেসি যেহেতু মাত্র নিউজিল্যান্ড যখন গিয়েছে তখন মাত্র সার্জারি থেকে উঠে গিয়েছিল, তো ওকে টেস্ট ম্যাচ খেলানোর মধ্যে একটু ঝুঁকি ছিল। বাট আই হোপ এবং আই থিঙ্ক যে ও উইল বি ওকে ফর টেস্ট ম্যাচেস ইন ইন্ডিয়া। ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফিটনেসের প্রশ্ন অপ্রাসঙ্গিক নয়। হায়দ্রাবাদে মহারণের আর যে বাকি নেই 2 সপ্তাহ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ বছরটায় দম ফেলার যেন সুযোগ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ভারত সফরের পরই পরিকল্পনা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে। সোমবারই ঘোষণা হতে পারে শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি। শনিবার এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে এবছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন বা স্পিন বোলিং কোচ নিয়োগের বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। ইনফ্যাক্ট আমাদের ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট এবং শ্রীলঙ্কা ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট দে আর ওয়ার্কিং শিডিউলটা চূড়ান্ত করার ব্যাপারে, এবং আমি তারই ধারাবাহিকতায় বলছি যে আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে আমরা সফর শুধু চূড়ান্ত করতে পারবো। ম্যাক্সিমাম আমার যেটা ধারণা যে হয়তো সোমবারের মধ্যে আমরা আশা করছি আমরা ডিক্লেয়ার করব। এবার জানাবো বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। পঞ্চম বিসিএল এর শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের। বগুড়ার শহীদ চান্দে স্টেডিয়ামে প্রথম দিনে প্রথম ইনিংসে 224 রানে অল আউট হয়েছে তারা। জবাবে বিনা উইকেটে 95 রানে দিন শেষ করেছে পূর্বাঞ্চল।
অন্যদিকে সিলেটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ 3 উইকেটে 210 রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম দিনের খেলা। তারকায় ঠাসা দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত উত্তরাঞ্চলের। দিনের শুরুতে সিদ্ধান্তটা ভুল ছিল বলেই আভাস মিলল উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে, কারণ মাত্র 2 রানেই তারা হারায় ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে। তবে ওয়ান ডাউনে নামা ফরহাদের 43 রানের সুবাদে বিপর্যয়ের ধাক্কা কিছুটা হলেও সামলে ওঠে তারা। অপর প্রান্তে অধিনায়ক জহুরুল ইসলাম অমির করা 65 রানের ধৈর্যশীল ইনিংসের কল্যাণে এক পর্যায়ে বড় সংগ্রহের ইঙ্গিত থাকে উত্তরাঞ্চল। এরপর চতুর্থ উইকেট জুটিতে ব্যাটিংয়ে নেমে সারা দিনে দক্ষিণাঞ্চলের বোলারদের ভালোই ভুগিয়েছেন উত্তরাঞ্চলের 2 ব্যাটসম্যান নাসির হোসেন ও নাইম ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা এই দুজনে মিলে গড়েছেন 60 রানের অবিচ্ছিন্ন জুটি। নাইম 54 ও নাসির 35 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এদিকে বগুড়ায় টস হেরে পূর্বাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চল ব্যাটিংয়ে নামে, কিন্তু আবু জায়েদ রাহির দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা। শামসুর রহমান, সাইফ হাসান, রাকিবুল হাসান, মার্শাল আইয়ুবদের মতো ব্যাটসম্যানরা কেউই নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেননি। সবাই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকায় 100 রানের আগেই টপ অর্ডারের 5 ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে মধ্যাঞ্চলের ব্যাটিং লাইন আপ। লোয়ার অর্ডারে মোশাররফ রুবেলের অপরাজিত 46 ও মোহাম্মদ শরীফের 44 রানের সুবাদে মান বাঁচায় মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত 224 রানেই অল আউট হয় তারা। পূর্বাঞ্চলের হয়ে 37 রানে 5 উইকেট নেন আবু জায়েদ রাহি। এবাদত ও সাকলাইন 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও মেহেদী মারুফের ঝোড়ো ব্যাটিংয়ে কোনো বিপদ ঘটেনি পূর্বাঞ্চলের। লিটন 60 ও মারুফ 32 রানে অপরাজিত থাকায় বিনা উইকেটে 95 রানে দিন শেষ করে তারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। 2 ধাপে চলা ক্যাম্পের প্রথম ধাপে অংশ নিচ্ছেন 33 ফুটবলার। তবে এখনো জাতীয় দলের কোচ নিয়োগ না হওয়ায় হতাশ খেলোয়াড়রা। আর দলের ম্যানেজার জানালেন, দল নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞদের সঙ্গে প্রাধান্য দেওয়া হবে ফিটনেসকেও। সাভারের বিকেএসপি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। 2016 সালের ব্যর্থতা ভুলে গিয়ে আবারও ঘুরে দাঁড়াতে প্রস্তুত জাতীয় দল। মার্চে ঘরের মাঠে বসছে বঙ্গবন্ধু গোল্ড কাপের 3য় আসর। হাতে বাকি 1.5 মাসেরও কম সময়, অথচ এখনো ঠিক করা হয়নি কে হচ্ছেন টম সেইনফিটের উত্তরসূরি। তাই তো ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ জন হুইটেলের অধীনে সকাল বিকাল দুবেলা অনুশীলন করছে জাতীয় দল। ফিজিও সবার আগে গুরুত্ব দিচ্ছেন ফিটনেসকেই। দেখুন, আবহাওয়াগতভাবেই দক্ষিণ এশিয়ার ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয়। এখানে আমার প্রথম লক্ষ্য হলো মাঠে খেলোয়াড়দের 90 মিনিট দম ধরে রাখার মতো সক্ষমতা তৈরি করা। তবে জাতীয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আরো সুদূরে। শুধু বঙ্গবন্ধু গোল্ড কাপই নয়, সঙ্গে সাফ ফুটবলের শিরোপা জিতে সব সমালোচনার মোক্ষম জবাব দিতে চান তারা। যদি আমরা আমাদের মতো করে খেলতে পারি, আমরা আমাদের 100% দিতে পারি এবং ম্যানেজমেন্ট থেকেও 100% পাই, তাহলে আমার মনে হয় যে সাফ চ্যাম্পিয়ন হওয়াটা কোনো অসম্ভবের কোনো কিছু না। একটা খারাপ বছর যাওয়ার পর 2017-এ আমরা প্লেয়াররা এবং অফিসিয়ালরা সবাই ঘুরে দাঁড়ানোর একটা কমিটমেন্ট, যে কমিটমেন্ট প্লেয়ারদের সবচেয়ে বেশি নিতে হবে। আমরা তো জন্মগত ফুটবলার না, আমরা আপনার 15-16 বছরের পরে আসি ফুটবল খেলতে। তো অবশ্যই আমাদেরকে যদি আবার ওই পরিমাণে শক্তিশালী করতে হয়, ওইভাবে লং ডিস্টেন্সের একটা দরকার, প্ল্যানিং, এবং কোচদেরও ওইরকম কন্ট্যাক্ট করা দরকার। আর জাতীয় দলের ম্যানেজার জানান, এবারের দল নির্বাচনে থাকবে চমক, প্রাধান্য দেওয়া হবে ফিটনেসকে। খেলোয়াড়দের যখন একটা সিজন শুরু করে তখনই তার ফিটনেসের উপর জোর দেওয়া হয়। সেই কথাটুকুকে মাথায় রেখেই ফুটবল ফেডারেশন এবার ফিজিক্যাল ফিটনেসের উপর একটা ট্রেনিংয়ের আয়োজন করেছে। প্রথম দফা ক্যাম্প শেষ হবে আগামী মাসের 2রা ফেব্রুয়ারি। এরপর 3 থেকে 12 ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ক্যাম্পে যোগ দিবে জুনিয়র পর্যায়ের 29 ফুটবলার। মাহবুব রিমন, সময় সংবাদ, সাভার। এবার দেশের নারী ফুটবলের খবর। জাপানে অনুষ্ঠিত হওয়া গ্রিন সাকাই ওমেন্স ফেস্টিভ্যালে শনিবার 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল। প্রথম ম্যাচে এসি ইমাবাড়ির সঙ্গে 0-0 ড্র করেছে তারা। দ্বিতীয় ম্যাচে সেরেজো ওসাকা গার্লস টিমের কাছে 2-0 গোলে হেরেছে তারা। আর শেষ ম্যাচে নাগুয়া লেডিস টিমের বিপক্ষে 2-1 গোলে জয় পায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
জাপানের গ্রিন সাকাই ফেস্টিভ্যালে এদিন 40 মিনিটের ম্যাচ খেলে বাংলাদেশের কিশোরীরা। জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকায় সাকাই একাডেমি মাঠে দিনের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইমাবাড়ির বেশ কয়েকটি আক্রমণ একাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা। ম্যাচের 19 মিনিটে বাংলাদেশের শামসুন নাহারের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সুবর্ণ সুযোগ হারায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচে রক্ষণের ভুলে দুটি গোল হজম করে সেরেজা ওসাকা গার্লস টিমের কাছে 2-0 গোলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। আর শেষ ম্যাচে নাগুয়া লেডিস টিমের বিপক্ষে প্রথমে গোল হজম করলেও ম্যাচের 24 ও 32 মিনিটে স্বপ্নার জোড়া গোলে 2-1 গোলের জয় পায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এবার জানাবো অস্ট্রেলিয়ান ওপেনের খবর। 23তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন রেকর্ড গড়লেন সেরেনা উইলিয়ামস। রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে 6-4, 6-4 গেমে হারিয়ে আসরের রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা জিতলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হন সেরেনা ও ভেনাস। পরিসংখ্যানে এগিয়ে থাকা সেরেনা মেলবোর্নেও ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখেন। প্রথম সেট 6-4 গেমের ব্যবধানে জিতে নেন 35 বছর বয়সী সেরেনা। দ্বিতীয় সেটেও হয়নি কোনো ব্যতিক্রম। একই ব্যবধানে পরের সেট নিজের নামে করে নিয়ে নারী টেনিসের ইতিহাসে নাম লেখান সেরেনা। উন্মুক্ত যুগে সর্বোচ্চ 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্টেফি গ্রাফকে পেছনে ফেলে 23টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এখন এই মার্কিন টেনিস কন্যা। আর 14 বছর পর ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অধরাই থেকে যায় ভেনাস উইলিয়ামসের। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড হিসেবে সেরেনার সামনে এখন শুধু মার্গারেট কোর্ট। সাবেক এই অস্ট্রেলিয়ান খেলোয়াড় জিতেছেন 24টি গ্র্যান্ড স্ল্যাম। জানাবো অস্ট্রেলিয়ান ওপেনের আরো খবর। মহারণ দেখার অপেক্ষায় টেনিস বিশ্ব। দীর্ঘ 6 বছর পর আবারও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি টেনিস অঙ্গনের সর্বকালের অন্যতম সেরা দুই মুখ রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে রোববার কোর্টে নামছেন দুই সাবেক নাম্বার 1। রড লেভার অ্যারেনায় এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। জুলাই 6, 2008 বিশ্বের কোটি দর্শকের চোখ হাটকে উইম্বলডনের টেনিস কোর্টে ফাইনালে মুখোমুখি ফেদেরার ও নাদাল। দুপুর 2:30টায় শুরু হয়ে বিকেল গড়ালো। ধীরে ধীরে সূর্যটাও বিদায় নিল। টেনিস রূপ নিল মহারণে। প্রায় 5 ঘন্টা সেই ম্যাচটিকে বলা হয় ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচ। পঞ্চম সেটে সেই ম্যাচটিতে জিতেছিলেন 21 বছর বয়সী নাদাল। তবে টেনিস জিতে নিয়েছিল পুরো বিশ্বটা। টেনিস বিশ্বের দুই রাজার লড়াইগুলো এমনই হয়েছে বারবার। কোটি প্রাণ বুধ হয়ে থাকা এক একটি ম্যাচের জন্ম দিয়েছিলেন এই দুজন। 2004 সালে প্রথম দেখা। এরপর দীর্ঘ 13 বছরের প্রতিদ্বন্দ্বিতায় টেনিস প্রেমীদের আকর্ষণ করেছেন চুম্বকের মতন। 2005 থেকে 2010 এই 5 বছরে দুজন মিলে জিতে নিয়েছেন সবকটি মেজর শিরোপা। এটিপি র্যাঙ্কিং এর শীর্ষ দুটি স্থান ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। ইনজুরির ধোঁকায় নিজেদের সেরা সময় হারিয়েছেন দুজনেই। সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার কিংবা 14টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল কেউই নেই শীর্ষ পাত্রে। অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে ফাইনালে পৌঁছতেও দুজনকে ঘাম জড়াতে হয়েছে বেশ। প্রায় 5 ঘন্টা লড়াইয়ের পর সেমিফাইনালে দিমিত্রভকে হারিয়েছেন 9 নম্বর বাছাই নাদাল। আর ফাইনালে পৌঁছতে ফেদেরারকে হারাতে হয়েছে চতুর্থ বাছাই ওভারিঙ্কাকে। মুখোমুখি দেখায় এগিয়ে নাদাল। 34 বারের দেখায় 23 বারই জিতেছেন এই স্প্যানিশ তারকা। এবার নিয়ে নভেম্বরের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি দুজন। আগের 8 বারে 6টি জিতে নিয়েছেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন বিবেচনায় এগিয়ে থাকবেন ফেদেরার। এখানকার হার্ডকোর্টে 4 বার শিরোপাও চেয়ে ধরেছেন তিনি। আর নাদালের শেষ সুযোগ হয়েছে মাত্র একবার। তবে পরিসংখ্যান আর রেকর্ডের পাতাগুলো অক্ষম এই একটি ম্যাচে শিহরণ বোঝাতে, যেখানে বোদ্ধাদের ভবিষ্যৎবাণীও পরাজিত হয়েছে বারবার। তাই জয় পরাজয় ছাপিয়ে এই একটি ম্যাচ ছুঁয়ে যাবে টেনিস প্রেমীদের হৃদয়, সেটি বলাই বাহুল্য। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে এফএ কাপে দুর্বল উলভারহ্যাম্পটনের কাছে হেরে আসর থেকে বিদায় লিভারপুলের। লা লিগায় রোববার বিকেলে মেসির বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল বেতিস। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার আর্চারির খবর। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে আশানুরূপ পারফর্ম করতে পারেননি বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ বিভাগে ছেলেদের এককে ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে বাংলাদেশের রুমান সানা হেরে গেছেন ভুটানের লামের কাছে। অলিম্পিকে অংশ নেয়া শ্যামলী রায় আশাহত করলেও কম্পাউন্ড বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুস্মিতা। রোববার 2 বিভাগে স্বর্ণের জন্য লড়বেন বাংলাদেশের বন্যা আক্তার ও হীরামণি।
14 দেশের আর্চারি মহাযজ্ঞে স্বদেশি আর্চাররা স্বপ্ন দেখছিল ঘরের মাঠে স্বর্ণ জয়ের। প্রথম দিনটা তারা হাঁটছিল সেই পথেই। এলিমিনেশন রাউন্ড পাড়ি দিয়ে দাপটের সাথেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনের কঠিন লড়াইয়ে নিজেদের খেই হারিয়ে বসে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম দিনে ছেলেদের রিকার্ভ বিভাগে পয়েন্ট টেবিলের নেতৃত্ব দেয়া রোমান সেনা স্বপ্ন দেখছিল স্বর্ণ জয়ের। কোয়ার্টারে স্বদেশি দারুলকে 7-3 পয়েন্টে হারিয়ে জায়গা করেন সেমিফাইনালে। কিন্তু সেরা চারে ভুটানের লামের সাথে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত 4-6 সেটে হেরে যান রোমান। স্বর্ণপদক জয়ের দৌড়ে ভুটানের নিমার মুখোমুখি হবেন সৌদি আরবের ফারেস। আমার আশা ছিল যে আমি গোল্ড উইন করবো, যে রেজাল্ট স্কোরটা করছি 1 নম্বর হয়েছি, সেখানে তো অবশ্যই প্রত্যাশা করতে হয় যে আমি নিজের প্রতি নিজের বিশ্বাস যে গোল্ড অর্জন করবো। মিক্সড টিম আর টিম ইভেন্ট আছে, ইনশাআল্লাহ ট্রাই করবো ওটাতে গোল্ড ধরে রাখার। পুরুষ কম্পাউন্ড বিভাগে স্বর্ণ জয়ের লক্ষ্যে মালয়েশিয়ান দানিয়াল প্রতিদ্বন্দ্বিতা করবে স্বদেশি ফেরদাউসের। এই বিভাগে কিছুটা সুখের হাওয়া বইয়েছে বাংলাদেশের মিলন মোল্লা। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইরাকের ওয়ালিদকে। নারী কম্পাউন্ড এককে স্বর্ণের জন্য কাল লড়বেন লাল সবুজের প্রতিনিধি বন্যা আক্তার, আর রিকার্ভে স্বর্ণ জয়ের জন্য খেলবেন আরেক স্বদেশি হীরামণি। কম্পাউন্ডে স্বদেশি বিপাশাকে হারিয়ে ব্রোঞ্জ এনে দিয়েছেন সুস্মিতা বণিক। কোয়ার্টার ফাইনালে যার সাথে খেলেছি সে ছিল অলিম্পিয়ান ভুটানে, তার বিপক্ষে খেলে দেন আমি সেমিফাইনাল উঠেছি। তারপরে আমার বাংলাদেশের সাথেই খেলা হয়েছে, এখন ফাইনাল। চাপ ফিল করছি না, এখন আল্লাহ ভরসা, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভাবতে পারিনি কখনো যে এত বড় একটা টুর্নামেন্টে আমি এই পর্যায়ে আসতে পারবো। আমার প্র্যাকটিস ওমন ছিল না, অনেক খারাপ ছিল, তবুও তাদের দোয়ায় আমার শক্তিতে আমি এত দূর আসতে পারছি। আজকে খুবই খারাপ দিন গেছে এবং ভালো না। নেক্সটে আমার টিম আছে, তারপরে মিক্স টিম আছে, ইনশাল্লাহ আমি সেটা ধরার চেষ্টা করব। ব্যক্তিগত ইভেন্টে আশানুরূপ ফল আনতে না পারলেও দলগত ইভেন্টগুলোতে ভালো করার প্রত্যয়ী লাল সবুজের প্রতিনিধিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আয়তনে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ ভুটান। দেশটির জাতীয় খেলা আর্চারি। শতবর্ষের পুরনো এই খেলা ভুটানিজদের কাছে ধর্মীয় প্রতীকও। ঢাকায় অনুষ্ঠিত ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপকে আকর্ষণীয় করতে নেপালের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে ভুটানকেও। তবে শুধু এবারের টুর্নামেন্টে নয়, ভুটানি তীরন্দাজদের দৃষ্টি 2020 টোকিও অলিম্পিকের দিকে। হাতে ধনুক, প্রস্তুত তীর, স্থির দৃষ্টি, লক্ষ্যে অবিচল এবং সবশেষ অভেদ্য নিশানা। এ চিত্র ভুটানের প্রতিদিনকার। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভুটান যাদের কোনোদিনও শাসন করতে পারেনি কেউই। যারাই চেয়েছিল তাদের তীর ধনুক দিয়ে তাড়িয়েছিল ভুটানিরা। তাই তো 1971 সাল থেকে আর্চারিকে দেওয়া হয় দেশটির জাতীয় খেলার মর্যাদা। এরপর প্রজন্ম থেকে প্রজন্ম দিনে দিনে তীর ধনুকের প্রতি ভালোবাসাই বেড়েছে ড্রাগনের দেশের। প্রথমবারের মতো ঢাকায় বসেছে ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। 17 দেশের অংশগ্রহণে টুর্নামেন্টে আমন্ত্রিত দেশ হিসাবে রয়েছে ভুটানও। 5 খেলোয়াড় সঙ্গে 2 কোচ। তবুও এবারের আসর থেকে কমপক্ষে 3টি স্বর্ণ জিততে চায় ভুটান। আমাদের এবারের দলটি এক কথায় অসাধারণ। এই আসরকে সামনে রেখে দল দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন করেছে। বাংলাদেশে আমরা স্বর্ণ জিততেই এসেছি। 1984 থেকে 2012 প্রতিটি অলিম্পিকেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আর্চারিতে অংশগ্রহণ করেছিল ভুটান। তবে 2016 রিও অলিম্পিকে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন আর্চার কারমা। এবারের দলে কারমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন নবীন খেলোয়াড়। দেখুন, আর্চারি কিন্তু আমাদের দেশের শুধুই খেলা নয়, এটা আমাদের ধর্মের মতো। আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আশা করি এখানেও দারুণ কিছুই হবে। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি আর্চারি খেলার জন্য। এখানকার পরিবেশ অসাধারণ, সুযোগ সুবিধাও আমাদের তুলনায় বেশি। তবে আমিও প্রস্তুত। সে সঙ্গে টোকিও 2020 অলিম্পিকে আর্চারি ইভেন্টে দেশের হয়ে প্রথম পদক জিততে দৃঢ় প্রতিজ্ঞ ভুটানিজ তীরন্দাজরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টানা তৃতীয় ম্যাচে হারল লিভারপুল। এফএ কাপের 4র্থ রাউন্ডের খেলায় চ্যাম্পিয়নশিপের ক্লাব উলভারহ্যাম্পটনের কাছে 2-1 গোলে হেরে আসর থেকে বিদায় নিল অলরেডরা। ফলে লিগ কাপের পর এবার এফএ কাপের শিরোপার আশাও শেষ হয়ে গেল ইয়র্গেন ক্লপের দলের। ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হয় অলরেডরা। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হয় নিয়মিত একাদশের ফুটবলারদের ছাড়াই একাদশ নামান অল গোল করেন আন্দ্রিয়াস উইম্যান। এবার জানাবো স্প্যানিশ লিগের খবর। জয়রথ ছুটি চলেছে বার্সেলোনার। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র 2 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3 নম্বরে থাকা কাতালানরা এবার মুখোমুখি হবে রিয়াল বেতিসের। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় বিকেল 5টায়। আরেক ম্যাচে মৌসুমে চমক দেখানো সেভিয়া মুখোমুখি হবে স্পানিওলের।
এই ম্যাচটি শুরু হবে রাত 9:15টায়। কদিন আগে নিশ্চিত হয়েছে কোপা দেল রের সেমিফাইনাল, তাই তো আত্মবিশ্বাসে যে কোনো কমতি নেই তা বলাই যায়। বলছি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কথা। স্প্যানিশ লিগে শীর্ষে ওঠার লড়াইয়ে এবার কাতালানদের সামনে প্রতিপক্ষ রিয়াল বেতিস। পরিসংখ্যানে কাগজে কলমে বেতিসের চেয়ে অনেকাংশেই এগিয়ে বার্সা। শেষ 5 ম্যাচে বেতিসের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আছে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে তাদের বর্তমান ফর্মটাও আগে থেকে জানান দিচ্ছে জয়ের আভাস, কারণ লিগের শেষ 13 অ্যাওয়ে ম্যাচে কেবল একটিতেই হেরেছে বার্সা। আর সব রকম প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচে ঝুলিতে নেই কোনো হার। রিয়াল বেতিসের মতো বার্সা শিবিরেও পড়েছে ইনজুরির ছায়া। বুস্কেটস, ইনিয়েস্তাদের এ ম্যাচে পাচ্ছেন না কোচ লুই এনরিকে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মার্চেরানো। সেই সাথে পিকে, র্যাকিটিচ, ডেনিস সুয়ারেস ছাড়াও আক্রমণের ত্রয়ী অস্ত্র মেসি, নেইমার, সুয়ারেসরাও থাকায় শীর্ষে ওঠার এ লড়াই হারতে চাইবে না লুই এনরিকের দল। এদিকে আরেক ম্যাচে স্তাদিও কর্নেলা এল প্রাতে এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে সেভিয়া। চলতি মৌসুমের শুরু থেকেই একরকম চমক দেখিয়ে আসছে দলটি। 19 ম্যাচে 13 জয়, 3 হার আর 3 ড্র নিয়ে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে টেবিলে 2 নম্বরে অবস্থান করছে হোর্হে সাম্পাওলির দল, যা এখন পর্যন্ত সেভিয়ার ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ড। বার্সার মতো পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশন নিয়ে সেভিয়া মাঠে নামবে এসপানিওলের বিপক্ষে। আর এজন্য অবশ্য 5-3-2 ফরমেশনে দল সাজাচ্ছেন কোচ। অধিনায়ক ইবোরা ছাড়াও ভ্যাজকুয়েজ, পারেজারাও আছেন ছন্দে। সব মিলিয়ে এই ম্যাচেও জয় পেতে চাইবে সেভিয়া। ফারজানা মুমু, সময় সংবাদ। আবারও জানাবো এফএ কাপের খবর। রোববার ইংলিশ ফুটবলের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ফুটবলের আসরে এফএ কাপের 74 রাউন্ডে উইগান অ্যাথলেটিকের মুখোমুখি হবে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 10টায়। ম্যান ইউনাইটেড নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দিতে যাচ্ছে উইগানকে। সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রেড ডেভিলদের। সবশেষ 5 ম্যাচে তাদের জয় কেবল 2টি। লিগ কাপে সবশেষ হাল সিটির কাছেও জুটেছে হার। আত্মবিশ্বাসের জায়গায় উইগানের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে 4টিতেই জয় পাওয়ায় মাঠে নামার আগে কিছুটা স্বস্তিতেই থাকবে মরিনহোর শিষ্যরা। পাশাপাশি ফুটবল ইতিহাসে এই দুদল পরস্পরের মুখোমুখি হয়েছে মোট 18 বার, যার 17টিতেই জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের বাসিন্দারা। ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রুনিকে এ ম্যাচে থাকতে হতে পারে সাইড বেঞ্চে। সিরিয়ার খবর। রোববার ইতালিয়ান ঘরোয়া ফুটবলের আসর সিরিয়াতে সাসোলোর মুখোমুখি হবে ইউভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা রোমার বিপক্ষে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিতে এদিন মাঠে নামবে টেবিল টপার জুভিরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। সাসোলোর মাঠ কফেস অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে ইউভেন্টাস। সাসোলোর বিপক্ষে সিরিয়াতে সবশেষ 7 ম্যাচের 5টিতেই জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা। টেবিলের 14 নম্বরে থাকায় লিগ লিডারদের চেয়ে আত্মবিশ্বাসে অনেকটাই পিছিয়ে থেকেই মাঠে নামবে ম্যাসিমিলানো অ্যালেগ্রি শিষ্যরা। বুফন, বনুচ্চি, চিয়েলদিনি, মানজুকিচ, দিবালা, খেদিরা, পেজানিক ও হিগুয়েনরা ইনজুরি ও কার্ডের ঝামেলা মুক্ত থাকায় ভরসা পাচ্ছেন জুভি বস অ্যালেগ্রি। স্বাগতিক না হলেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তিনি। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। হাশিম আমলা ও ডু প্লেসির 50-তে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা অল আউট হয় 181 রানে। জবাবে 8 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ের ফলে সিরিজে 1-0তে এগিয়ে গেল প্রোটিয়ারা। পোর্ট এলিজাবেথে টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কানরা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ম্যাচের মাত্র চতুর্থ ওভারেই দলীয় 14 রানে নেই 2 ওপেনার। এরপর চান্ডিমাল ও কৌশল মেন্ডিস মিলে যোগ করেন 72 রান। তবে দলীয় 86 রানে চান্ডিমাল ব্যক্তিগত 22 রানে ফিরে গেলে আবারও বিপর্যয়ে পড়ে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 181 রানে অল আউট হয় উপল থারাঙ্গার দল। এক প্রান্ত আগলে রেখে কুশল মেন্ডিস খেলেন 62 রানের একটি ইনিংস। পার্নেল ও ইমরান তাহির 3টি করে উইকেট নেন। 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। কোয়ান্টাইন ডিকক ও হাশিম আমলা মিলে করেন 71 রান। এ সময় ডিকক ফিরে গেলেও
পেছনে ফিরে তাকাতে হয়নি প্রোটিয়াদের। হাশিম আমলা ও ডু প্লেসি দুজনেই 50 তুলে নিয়ে দলের সহজ জয়ের ইঙ্গিত দেন। দলীয় 131 রানে আমলা ফিরে যান 57 রান করে। তবে এরপর ইনজুরি কাটিয়ে দলে ফেরা এবি ডিভিলিয়ার্সের সাথে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডু প্লেসি। ভারত ইংল্যান্ড টি-20 সিরিজের খবর। নাগপুরে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড চায় এই ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই কোহলির ভারতের সামনে। বাংলাদেশ সময় সন্ধে 7:30টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকটাই ফুরফুরে মেজাজে ছিল ভারত, কিন্তু প্রথম টি-20তে তাদের হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড। ভারতীয় একাদশে এদিন দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। অফ ফর্মে থাকা ওপেনার রাহুলের জায়গায় এদিন ঋষভ পান্তের খেলার সম্ভাবনাটা একটু বেশি। সেই সঙ্গে একাদশে পারভেজ রসুলকেও দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। সবচেয়ে বড় চমক হিসেবে টাইমাল মিলস বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং ভাইকিংসের হয়ে ভালো খেলার সুবাদী ডাক পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলে। থ্রি লায়নদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে রয়েছে সবশেষ টি-20 বিশ্বকাপে এই ভারতের মাটিতেই তাদের ফাইনাল খেলার অভিজ্ঞতা। দুই বছরের চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেল সেপ্টেম্বরে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচের পদ খালি আছে। এরপর অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত লকেই বেছে নিয়েছে WICB। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলায় স্টুয়ার্ট ল। তার অধীনেই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। 2019 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ক্যারিবিয়ান দলের দায়িত্ব পালন করবেন অজিদের হয়ে 54টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাটিংয়ে মুশফিকুর রহিম। মাঠে ফেরার অপেক্ষায় মোস্তাফিজ, জানালেন বিসিবির চিকিৎসক। শুরু হয়েছে বিসিএল এর পঞ্চম আসর। বগুড়ায় প্রথম দিনে মধ্যাঞ্চলের বিপক্ষে 129 রানে পিছিয়ে পূর্বাঞ্চল। সিলেটে দক্ষিণাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের সংগ্রহ 3 উইকেটে 210 রান। কোচ নিয়োগ না হওয়ায় হতাশ জাতীয় দলের ফুটবলাররা। দল নির্বাচনে প্রাধান্য পাবে অভিজ্ঞতা ও ফিটনেস, জানালেন ম্যানেজার। আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সুবিধা করতে পারেনি বাংলাদেশের আর্চাররা। কাল 2 বিভাগে লড়বেন বন্যা ও মণি। বড় বোন ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে 23তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন সেরেনা। পুরুষ এককের ফাইনালে কাল ফেদেরারের প্রতিপক্ষ নাদাল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।